আচ্ছা, দেখো এর আগের দিন আমরা গ্র্যাভিটির সাথে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর ডেনসিটি আমরা রিলেশন করেছিলাম। কি রিলেশন ছিল? জি ইজিক্যাল টু কি বলেছে, মনে রাখতে বলেছিলাম 4/3 পাই আর রো জি। যেখানে কোনটাকে ভালো করে মনে আছে, তাই না? এখানে কি ছিল? আরটা ছিল রেডিয়াস অফ দ্য আর্থ, বা অন্য কোনো প্ল্যানেটের যদি আমরা জি বের করি তো সেই প্ল্যানেটের রেডিয়াস, আর রোটা ছিল ডেনসিটি, আর জিটা তো আমরা ক্যাপিটাল জিটা আমরা জানি। আরেকটা আমরা রিলেশন করেছিলাম জি ইজিক্যাল টু জি এম বাই কত ছিল? আর স্কোয়ার, তাই না? এবার কথা হলো যেটা যে এটা এই রিলেশনটা কখন এই রিলেশনের ক্ষেত্রে কোনটা কি? এমটা হচ্ছে মাস অফ দ্য প্ল্যানেট। যদি আমি আর্থের ক্ষেত্রে জি ক্যালকুলেট করি তাহলে আর্থের মাস বসবে, আর আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। এবার আমার কথা হলো যে যদি তুমি উপরের ইকুয়েশন এবং নিচের ইকুয়েশনটা ভালো করে অবজার্ভ করো, এই উপরের ইকুয়েশনে বলছে যে জি ভ্যারিয়াস আর, মানে আর্থের বা প্ল্যানেটের যে প্ল্যানেটের আমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেট করছি, তার রেডিয়াস যত বাড়বে তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তত বাড়বে। কিন্তু এই ইকুয়েশনের কথা যদি আমি বলি, নিচের ইকুয়েশনের কথা যদি আমি বলি, তাহলে বলছে যে যত ডিস্টেন্স বাড়বে বা রেডিয়াস যত বাড়বে তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তত ডিক্রিজ করবে। এটা হলো কেমন কথা? এটা কখন ট্রু এবং এটা কখন ট্রু? কে বলতে পারবে তোমার? বলো দেখি। আর্থ সারফেসের ক্ষেত্রে? আচ্ছা, তাহলে নিচেরটা কি কখন হবে? না, ওরকম বললে হবে না আর কি। এটা আমরা তখনই লিখতে পারবো যখন আমরা, তোমাদের ভালো করে মনে করো, যখনই আমরা প্রপোর্শনালিটি লিখি, এটা ভার্সেস ওটা প্রপোর্শনাল, ওটা ভার্সেস ওটা প্রপোর্শনাল, তখন পাশে অবশ্যই লিখি যে হোয়ার কোন একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি লিখি। তাহলে এখানে কিছু একটা কনস্ট্যান্ট লিখতে হবে এবং এখানেও কিছু একটা কনস্ট্যান্ট লিখতে হবে। তাহলে এখানে কি কনস্ট্যান্ট হবে বলো দেখি। এখানে দেখো ভ্যারিয়েবল আছে দুটো, একটা আছে আর, একটা রো। তাহলে যদি আমি আর এর সাথে রিলেশন লিখি তাহলে এখানে কি কনস্ট্যান্ট কি আছে? রো। তাহলে হোয়ার রো ইজ কনস্ট্যান্ট। তো রো মানে কি? ডেনসিটি, তাই তো? তা যদি ডেনসিটি কখন কনস্ট্যান্ট হয়? যদি আমি একটা প্ল্যানেটের কথা যদি আমি বলি, তো প্ল্যানেট, ধরো এটা একটা প্ল্যানেট, এই প্ল্যানেটের বাইরে কি কোনো ডেনসিটি থাকবে? আচ্ছা, এই উপরে লেখাগুলো আছে তো, না আছে না? কোনটা আছে না? এটা আছে না? এটুকু আসছে তো? এটা আবার না আসার কারণ কি? আচ্ছা, এটা আমি নিচের দিক করে দিছি একটু। এবার আসবে তো? হোয়ার রো ইজ কনস্ট্যান্ট। এবার কথা হলো যেটা যে যদি এটাকে একটা প্ল্যানেট মনে করি আমরা, তো প্ল্যানেটের ভিতরে ডেনসিটি থাকবে, বাইরে কোনো ডেনসিটি থাকবে? তো যদি ডেনসিটি বাইরে না থাকে তাহলে এই ফর্মুলাটা যেটা আমি এখানে ইউজ করেছি, জি ইজিক্যাল টু 4/3 পাই আর রো জি, এই ফর্মুলাটা কিন্তু আমরা প্ল্যানেটের বাইরে ইউজ করতে পারবো না। কখন ইউজ করবো? শুধুমাত্র প্ল্যানেটের ভিতরে। আচ্ছা, তার মানে এই ফর্মুলাটা মনে রাখবো যে সবসময় প্ল্যানেটের ইনসাইডে যদি কোনো ক্যালকুলেশন করতে হয় তাহলে আমরা এটাকে ইউজ করব। এই ফর্মুলা কখন আমরা এটা ইউজ করতে পারি? যে 1/r², কখন আমরা এটা লিখবো 1/r²? কি কনস্ট্যান্ট থাকবে? এম। কেন? ভ্যারিয়েবল এখানে এম আছে। তাহলে এমটা কি বলো দেখি। মাস অফ দ্য প্ল্যানেট যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমরা এটা ইউজ করবো। তাহলে এই ফর্মুলা আমরা প্ল্যানেটের কোথায় ইউজ করবো? সাধারণত মাস কখন কনস্ট্যান্ট থাকবে? বাইরে। একটা প্ল্যানেট আমি বাইরে কোনো কিছু ইয়ে করছি, ধরো এই জায়গাতে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বের করতে চাইছি বা এই জায়গাতে বের করতে চাইছি, তখন আমাদের এটা লাগবে কাজে। তার মানে কি বুঝতে পারলাম? যে যদি কখনো আমাদের মাস কনস্ট্যান্ট থাকে, মানে প্ল্যানেটের বাইরে ক্যালকুলেশন করতে হয়, তাহলে চেষ্টা করব এই ফর্মুলা ইউজ করতে। আর প্ল্যানেটের ভিতরে যদি হয় তাহলে চেষ্টা করবো এই ফর্মুলা ইউজ করতে। ঠিক আছে? তাহলে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে ইনসাইডের জন্য, এটা হচ্ছে আউটসাইডের জন্য। হয়েছে? এবার আমাকে তোমরা বলো যে জি এর ভ্যালু কি কি কারণের জন্য ভ্যারি করতে পারে। যদি আমরা হাইট বাড়াই তাহলে কি হবে? এই ফর্মুলাতে চেঞ্জ কি আসবে? হাইট যদি বাড়াই তাহলে কি হবে? সেন্টার থেকে যে ডিস্টেন্সটা, যদি আমি এই এই জায়গাতে আমি যদি বলি, তাহলে এখান থেকে এইটুকুর হাইট হচ্ছে আমার কত? এইচ। তাই তো? দেরি করলে কেন?
এইটুকুর হাইট যদি আমার এইচ হয়, তখন যখন আমার এই জায়গাতে যদি আমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেট করতে যাই, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স তো আর এইচ হবে না, তাহলে পুরো ডিস্টেন্সটা কত হবে, আর প্লাস এইচ হয়ে যাবে। তো তখন আমার এই ফর্মুলাতে আর প্লাস এইচ তার হোল স্কয়ার আসবে। তার মানে এই ফর্মুলা আমরা যদি ইউজ করতে যাই, তাহলে দেখবো যে আর প্লাস এইচ যদি নিচে হয়, তাহলে এর ভ্যালু কি হবে, জি এর ভ্যালু কি হবে, কমে যাবে। তার মানে হাইট বাড়ার সাথে সাথে জি এর ভ্যালু ভ্যারি করবে। আচ্ছা, আরটা কি হতে পারে, যদি আমি ডেপথ ভিতরের দিকে যায়, প্ল্যান্টের ভিতরের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, জি এর ভ্যালু কমবে। কারণটা কি, যখন ভিতরের দিকে যাব তখন এই ইকুয়েশনের মধ্যে ভিতরে যেহেতু ক্যালকুলেশন করছি, তার মানে এই ইকুয়েশন ইউজ করতে হবে। এই ইকুয়েশনের মধ্যে কি হবে, যে ডেনসিটি তো সেম আছে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু ভিতরে যদি আসি তাহলে রেডিয়াস, এটা তো আরটা হচ্ছে তো সারফেসের, মানে এখান থেকে এতটা ডিস্টেন্স। কিন্তু আমি যদি এই পয়েন্টে ক্যালকুলেশন করি, তখন তো এখানে আর হবে না, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স যেটা হবে স্মল আর, যদি লিখি তাহলে স্মল আর লিখবো। তাহলে যদি এখানে এই আর থেকে ছোট ভ্যালু আমি পুট করি, তাহলে জি এর ভ্যালু কি হবে, কমে যাবে। তার মানে কি দেখতে পাচ্ছি, যে যদি আমাদের হাইট বাড়ে তবু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যারি করবে, ডেপথ যদি বাড়ে মানে সারফেস থেকে যদি আমরা ভিতর দিকে যাই, তা তবু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হবে, ভ্যারি করবে, তাই তো, কমে যাবে। আরেকটা কারণের জন্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজ হতে পারে, সেটাকে বলছি আমরা রোটেশন অফ দ্য আর্থ, তাই না। আর্থের কত ধরনের রোটেশন আছে, দুই ধরনের, একটা স্পিন আছে আর একটা কি, সূর্যের চারিদিকে যে সার্কুলার মোশন নিয়ে ঘুরছে, রোটেট করছে, তাই না। তাহলে আর্থের যে স্পিন মোশন, নিজের অ্যাক্সিসের চারিদিকে যে স্পিন মোশন হচ্ছে, তার জন্য কি হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যারি করবে। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি কারণের জন্য ভ্যারি করতে পারে, acceleration due to gravity vary due to, কি কারণের জন্য ভ্যারি করতে পারে, এক নম্বর কি বললাম, কি কারণের জন্য ভ্যারি করতে পারে, একটা হাইট, তাই না। হাইটের আরেকটা আমরা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে অল্টিটিউড, তাই তো। তাহলে একটা হচ্ছে অল্টিটিউড অর হাইট, দুই নম্বর হচ্ছে কি কারণের জন্য বললাম, ডেনসিটি, না সরি ডেনসিটি না, ডেপথ, যত ভিতরের দিকে যাব তত কি হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হ্যাঁ ডেনসিটির জন্য ভ্যারি করতে পারে অন্য কোনো প্ল্যানেটের ক্ষেত্রে। আমি সেম প্ল্যানেটের ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি কিসের জন্য হবে, ডেপথের জন্য। আরেকটা হচ্ছে কি, তিন নম্বর কি বললাম, রোটেশন অফ দ্য আর্থ অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, নিজের অ্যাক্সিস চারিদিকে যে স্পিন মোশন হচ্ছে সেটার জন্য আর কি। তাহলে হচ্ছে রোটেশন অফ দ্য আর্থ অফ দ্য আর্থ অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। তাহলে ওর নিজের অ্যাক্সিসের চারিদিকে রোটেশনের জন্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যারি করছে, ডেপথের জন্য ভ্যারি করছে, অল্টিটিউডের জন্য ভ্যারি করছে। এই তিনটা কারণের জন্য ভ্যারি করে, এবং কিভাবে ভ্যারি করে সেটা আমরা দেখবো, হয়েছে। আচ্ছা, এটা ইয়ে করো, অল্টিটিউড, অল্টিটিউড মানে হচ্ছে এইচ দিয়ে আমি লিখছি, ক্যাপিটাল এইচও লিখতে পারি, স্মল এইচও লিখতে পারি। সেটা কোথা থেকে, এইচ মানে কোথা থেকে হবে, সবসময় ডিস্টেন্স সারফেস থেকে। আচ্ছা, দুটো জিনিস ভালো করে শিখে নাও, আমি যখন পড়াবো তখন একটা কথা ভালো করে বুঝে নাও। হ্যাঁ বলো। হ্যাঁ, জি এর ভ্যালু সারফেসে সবচেয়ে বেশি হয়, উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। এটা প্রবলেম বলবো, তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। ধরো এখান থেকে যদি সেন্টার থেকে কোনো ডিস্টেন্স আমরা লিখি, বা আমি যখন লিখবো স্মল আর যদি কোথাও লিখি, তাহলে সবসময় মনে রাখবে যে সেন্টার থেকে ডিস্টেন্স লিখছি, ঠিক আছে। আর এইচ যদি লিখা হয়, এই এইচ ক্যাপিটাল এইচ বা স্মল যাই লিখি না কেন, সেটা সবসময় কোথা থেকে নেবো, সারফেস থেকে নেবো। তাহলে এই আরটা হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম সেন্টার, আর এই এইচটা কি, ডিস্টেন্স ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, অফ দ্য আর্থ। এবার
তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি হবে বলো দেখি। যদি আমি বলি যে আর্থ এর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, যদি বলি তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি হতে পারে? যদি বাইরে হয়, যদি এই জায়গাতে হয়, তাহলে এখান থেকে এইটুকু কি হবে? এইচ হবে। তাহলে টোটাল ডিস্টেন্স, এটা সেন্টার থেকে ডিস্টেন্স, সেটা কত হবে? আর প্লাস এইচ। যদি ভিতর দিকে হয় তাহলে কত হবে? আর মাইনাস এইচ, বা আর মাইনাস ভিতর দিকে যা যা কিছু হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা গল্প করছি সেটা হচ্ছে অল্টারনেটিভের জন্য ভ্যারিয়েশন কিভাবে হবে সেটা হয়েছে। তো আমি ধরছি লেট জি ইজ দ্য acceleration at the earth surface. তো যদি আর্থ সারফেসে এর ভ্যালু জি হয়, তাহলে জি সমান কি লিখবো বলো দেখি? জি এর ফর্মুলা কি লিখবো? জি এর সাথে আমার দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে 4/3 পাই আর ও জি, আর একটা ফর্মুলা আছে জি এম বাই আর স্কোয়ার। এখানে কোনটা ইউজ করা উচিত? আমরা যেহেতু বাইরে ক্যালকুলেশন করবো, তাহলে কোনটা লিখবো? জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এই আরটাকে ধরছি রেডিয়াস অফ দা আর্থ, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার যদি আমি এইচ হাইটে চলে যাই, মানে সেন্টার থেকে এইচ হাইটে গেছি, ধরো এই জায়গাতে এসেছি, তাহলে এখান থেকে এইটুকু টোটাল ডিস্টেন্স কত হবে? একটু আগে তো লিখালাম, এই আর সমান কত হবে? আর প্লাস এইচ। তাহলে সেক্ষেত্রে তাহলে আমি যদি বলি যে জি এইচ ইজ দ্য অ্যাক্সেলারেশন অ্যাট হাইট এইচ, তাহলে সেক্ষেত্রে জি এইচ সমান কত হবে বলো দেখি? এটা তো ওটাই থাকছে, মাস তো ওটাই থাকছে, শুধুমাত্র আর প্লাস এইচ তার কি হবে? হোল স্কয়ার হবে। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন হয়েছে। এবার তাহলে যদি আমি দুটো রেশিও নিয়ে নিই আর কি, জি এইচ বাই জি করি, তাহলে কি হবে বলো দেখি? জিএম, এখানেও জিএম, এখানেও জিএম আছে, তাহলে কমন আছে, কেটে যাবে আলটিমেট। তাহলে দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে থাকছে কত দেখো? এখানে ইনভার্সলি আছে না, সরাসরি লিখতে চাইছি আর কি, নাহলে তোমরা ডিভাইড করে লিখতে পারো। তো ইনভার্সলি যেহেতু আছে, তাহলে এখানে জিএস থাকলে নিচে কে থাকবে? আর প্লাস এইচ, আর উপরে কে থাকবে? আর উপরে এটা কি ছিল? স্কোয়ার দুটো দিয়েছিল, তাহলে এরকম হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি একটু সাজায় আর কি, বিউটি পার্লারে যেরকম মেকআপ করে সেই মেকআপ যদি করি আর কি, তাহলে এখানে কি হবে বলো দেখি? আচ্ছা, এটা কাজ করো, এটাকে আচ্ছা এটা 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 রাখি আমরা এখন, একবারই থাক, ইয়াদি থাক না। এইটা ইকুয়েশন হচ্ছে আমাদের মেন ইকুয়েশন, হাইট ইনক্রিজ হওয়ার সাথে সাথে জি এর ভ্যালু কি চেঞ্জ হবে সেটা, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কিছুটা ম্যানিপুলেট করব। কখন করব? যে যদি এজটা খুব ছোট হয়, এর যদি খুব বড় হয়, ধরো বললো যে পৃথিবীর রেডিয়াসের সমান হাইটে তুমি উঠেছো, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে? এই ফর্মুলাতে আমরা পুট করবো, সেখান থেকে আমরা বের করে নিতে পারবো। এই জি এর ভ্যালু, সারফেসের জি এর ভ্যালু 9.8 বা 10 ধরি আমরা, দিয়ে ক্যালকুলেশন করে বের করে নিতে পারি। কিন্তু দেখা গেল পৃথিবীর রেডিয়াস কত হয়? এর একদিন বলেছিলাম 6400 কি ছিল? কিলোমিটার ছিল। আর যদি আমি এটাকে মিটারে কনভার্ট করি, তাহলে আরো 3টা জিরো হবে, এত মিটার, তাই তো? এবার আমি ধরো ফার্স্ট ফ্লোরে উঠেছি, বা সেকেন্ড ফ্লোরে, বা থার্ড ফ্লোরে, একটা ফ্ল্যাটের উপরে উঠছি যখন, তো ফার্স্ট ফ্লোরে যদি আমি কথা বলি, তো ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর থেকে কতটা হাইট? এর একদিন বলেছিলাম একটা ফ্লোরের হাইট কত হয়? 3 মিটার থেকে 4 মিটার। তাহলে একটা ফ্লোরে 3 মিটারও বেশি বলে দিচ্ছি, ধরে নাও 3 মিটার ধরলাম আমরা। একটা ফ্লোরের হাইট যদি 3 মিটার হয়, তাহলে দুই নম্বর ফ্লোরে উঠলাম, বা 3 নম্বর ফ্লোরে উঠলাম আমি। 3 নম্বর ফ্লোর মানে কত হবে? 3 3 9 মিটার, বা 10 মিটারে ধরো। তো যদি 10 মিটার ধরি, তাহলে সেক্ষেত্রে আর প্লাস এইচ এর ভ্যালু কত হবে? এখানে যদি আমি 10 অ্যাড করি, তাহলে কত হবে? 64000010 এরকম হবে। এবার কথা হলো যে যদি এটা আমি ইউজ করি, তো এটাতে হোল স্কয়ার করতে হবে ফর্মুলাতে বসাতে গেলে। তো হোল স্কয়ার করাটা কঠিন ব্যাপার না। শুধুমাত্র 6400 যদি থাকতো, তো হোল স্কয়ার খুব সহজে করতে পারতাম। কিন্তু যখন 10 লাগিয়ে আমি হোল স্কয়ার করবো, তাহলে কঠিন ব্যাপার, বড় ক্যালকুলেশন আছে আর কি, তাই না? তাহলে এইরকম ক্যালকুলেশনের ক্ষেত্রে যেখানে আমাদের হাইটটা খুব একটা বেশি না, মনে হয়তো 10 মিটার, 20 মিটার, 30 মিটার, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ম্যানিপুলেট করব। সেটা কি? যে যদি
শর্ত হচ্ছে কি যে ইফ h is less than r। এবার তোমরা বলতে পারো স্যার কখন তাহলে লেস দেন আর মানে আপনি কত বোঝাচ্ছেন, কত দূর অবধি আমরা ইউজ করবো সেটাকে। সবসময় মনে রাখবে যে এই এইচটাকে ম্যাক্সিমাম আমরা প্রায় 100 কিমি অবধি ইউজ করতে পারি। যদি 100 কিমি অবধি ইউজ করি তাহলে খুব একটা ক্যালকুলেশনে পার্থক্য আসবে না। তার মানে নর্মালি একটা ফ্ল্যাটের হাইট কত হতে পারে, খুব যদি হাইট হয় একটা ফ্ল্যাটের, যদি 100 তলা ফ্ল্যাট হয় একটা, তাহলে 300 মিটার, তাই না? তাহলে 300 মিটার ক্ষেত্রে 300 মিটার 100 তলা ফ্ল্যাটের আমি যদি টপেও ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা এখন ম্যানিপুলেশন করে যেটা পাবো সেটা আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। এই ফর্মুলা থেকে বের করতে পারি, ওটাতেই বের করতে হবে। তোমার কাছে ক্যালকুলেটর থাকলে এই ফর্মুলা তুমি ইউজ করতে পারবে, কিন্তু ক্যালকুলেটর তো তোমাদের ইউজ করতে দেবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যে ম্যানিপুলেশন করে যেটা এখন পাবো সেটা আমরা ইউজ করবো। তাহলে যে ফর্মুলাটা এখন পাবো সেটা সবসময় ইউজ করা যাবে। 100 কিমির নিচে যদি হাইট হয় তাহলে আমরা ইউজ করব, 100 কিমির যদি উপরে হাইট হয় তাহলে আমরা কি করব, কোনটা ফর্মুলা ইউজ করব, এটা। এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এখন যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ম্যানিপুলেশন করে একটা ফর্মুলা আমরা ডিরাইভ করছি, হয়েছে? তাহলে এবার আচ্ছা এখানে লিখলে আসবে ভিডিওতে আসবে। এবার ধরো এটা যদি আমি বলি তাহলে এবার এখান থেকে এটাকে একটু সাজাচ্ছি আর কি। তাহলে GH বাই G যদি আমি করি তাহলে এখানে কি হবে বলো দেখি। এটাকে আমি একটা কাজ করছি, 1/r প্লাস h বাই r তার হোল স্কয়ার, এটা লেখা যায়, যাবে তো এটাকে লেখা? আচ্ছা এবার আমি করলাম কি, এখান থেকে আর স্কয়ারটাকে আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে বলো দেখি, এখান থেকে যদি আমি আর স্কয়ারকে কমন নিয়ে নিই তাহলে কি আসবে আমাদের, 1/1 প্লাস h বাই r তার হোল স্কয়ার হবে, ঠিক আছে? এখন পর্যন্ত কমন টমন কিছু নিয়ে বলতে গেলে এটা ভাগ করে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? এবার আমাকে বলো যে আমি একটা এক্সাম্পল স্বরূপ বলেছিলাম যে যদি আমরা থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোরে যাই তাহলে তার এইচ এর ভ্যালু হবে 10 মিটার। তাহলে এর যদি আমার প্রায় 10 মিটার হয় আর আর এর ভ্যালু তো আমরা জানি এটা, তাহলে আর বাই এইচ এর ভ্যালু কত হবে, 10/6/4 1 2 1 2 3 এত হবে। এই ভ্যালুটা কি কত বড় আসতে পারে তোমার তো মনে হয়, কত বড় আসতে পারে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 64 লক্ষ 10 দিয়ে ভাগ করছে, প্রায় জিরোর কাছাকাছি না, তাই না? তো এই ভ্যালুটা খুবই ছোট ভ্যালু। তো এইরকম ভ্যালু যদি হয় যে কোনো ক্ষেত্রে যদি এর ভ্যালু, যেটা আমি যে ভ্যালুটার কথা বলছি সেটা যদি খুব ছোট হয় তাহলে তার স্কোয়ার যখন করা যায় তাহলে সেই ভ্যালুটা আরো ছোট হয়ে যাবে। কারণটা কি যদি আমি বুঝতে চাই, 0.1 এই ভ্যালুটা ছোট, এর যদি আমি স্কোয়ার করি এটা কত হয়ে যাবে বলো দেখি, কত হবে, 0.01 হয়ে গেল, তো আরো ছোট হয়ে গেল না? তাহলে এই ভ্যালুটা তো এমনিতে ছোট, এবার যখন এর স্কোয়ার ভ্যালু করব বা কিউব ভ্যালু করব তখন আরো কি হবে, ছোট হয়ে যাবে। এবার তোমরা ম্যাথামেটিক্সে একটা জিনিস পড়েছো আর কি, যে 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন বা যা কিছু থাকে যদি থাকে, এবং যদি এক্সটা একের থেকে অনেক ছোট হয় তাহলে আমরা এটাকে কি ইউজ করতে পারি, 1 এই পাওয়ারটা সামনে চলে আসবে এন ইন্টু এক্স, আর বাকি যে হায়ার অর্ডার টার্ম গুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে ওই টেকনিকটা অ্যাপ্লাই করব যে যেহেতু এই আর বাই এইচ এর ভ্যালু একের থেকে অনেক ছোট হবে, তো যদি একের থেকে অনেক ছোট হয় মানে এই ভ্যালুটা তো একের থেকে অনেক ছোট হবে, যদি একের থেকে অনেক ছোট হয় তাহলে আমরা এখানে একই টেকনিক যদি আমি অ্যাপ্লাই করতে যাই, এই যে যেটা বললাম আমি, এটা যদি আমি অ্যাপ্লাই করতে যাই তাহলে পাওয়ার এর কত আছে, 2 আছে তো। আচ্ছা এটা একটা কাজ করছি আমি, এটা একটু আরেকটু সিম্পলিফাই করে নিচ্ছি, আমি এখানে না লিখে এখানে লিখছি। ধরো আচ্ছা এখানেই তো হয়ে যাবে। এখানে যদি আমি এটাকে GH বাই G এটাকে উপরের দিকে যদি আমি নিয়ে যাই তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি, যাবে? তাহলে এর পাওয়ারে কত আছে, -2, তাহলে সেটা কোথায় চলে আসবে, সামনে, যেহেতু আর বাই এইচ এর ভ্যালু অনেক ছোট, তাহলে 1 - 2h বাই r। এরপরে কি আর টার্ম নেই, আরো টার্ম আছে অনেকগুলো, এরপরে কিন্তু অনেকগুলো টার্ম আছে কিন্তু আমরা লিখলাম না, কারণ কি,
এই ভ্যালুটা অনেক ছোট, তাহলে আর স্কোয়ার কিউব বা অন্যান্য যে হায়ার অর্ডার টার্ম গুলো আছে সেগুলো ভ্যালু আরো ছোট হবে বলে ওটাকে নেগলেক্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে জি এইচ বাই জি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর। এই যে ফর্মুলাটা আমি এখন পেলাম, মানে জি এইচ বাই জি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর, এই ফর্মুলাটা কি আমরা সবসময় ইউজ করতে পারবো? এটাকে ভালো করে মনে রাখো, স্টার মার্ক দিয়ে মনে রাখো। কখন ইউজ করব? যদি এইচটা কত হয়, 100 কিমি থেকে ছোট হয়। এর থেকে ছোট হলে আমরা অনেকটা কাছাকাছি ইউজ করতে পারি, কিন্তু সবচেয়ে ভালো অ্যাকুরেট ক্যালকুলেশন জন্য আমরা এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে মেন ফর্মুলা। হয়েছে? আচ্ছা, এটুকু টুকে নাও, যেটুকু আমরা করলাম সেটুকু ভালো করে টুকে নাও, তারপর অঙ্ক আমরা করবো। তাহলে আমাদের জি এর চেঞ্জ কিসের জন্য হলো? অল্টিটিউড বা হাইটের জন্য হলো আর কি। অঙ্ক করবো আমরা, একটু পরে করছি। এবার হচ্ছে চেঞ্জ অফ জি ডিউ টু বা ভ্যারিয়েশন অফ জি ডিউ টু ডেপথ। তাহলে যদি আমরা ডেপথে যাই তাহলে কি হবে? জি এর ভ্যালু চেঞ্জ হবে। তো ধরো এটা হচ্ছে আমাদের আর্থ, এই আর্থের রেডিয়াস হচ্ছে আমার ক্যাপিটাল আর, ঠিক আছে? এবার এটা হচ্ছে তার সারফেস। সারফেস থেকে আমি কিছুটা ভিতরে যাচ্ছি। ভিতরে আমরা কখন যাই? সারফেস, পৃথিবীর সারফেস থেকে ভিতরে কোথায় গেলে? হ্যাঁ, মাটির ভিতরে যদি কোনো গর্ত করি, কুয়ো হতে পারে, বা কোনো বা আমরা ড্রিল করে হয়তো কোনো কারণে পৃথিবী ফুটো করেছি, বা হয়তো কোনো হতে পারে, কি বলছে তোমার, মাইন হতে পারে, কোল মাইন হতে পারে, কোনো কয়লা খনির ভিতরে গেছে। আর হ্যাঁ, মেট্রো বলতে পারি, আন্ডারগ্রাউন্ডের কথা বলতে পারি, বা আমরা বলতে পারি ধরো কোনো লেক আছে, সেই লেকের নিচের দিকে গেছি, বা ধরো সি এর নিচের দিকে, সি লেভেল থেকে যখন নিচের দিকে যায় তাহলে সেটাকে আমরা নিচের দিকে বলবো, ডেপথে বলবো। তাহলে ধরো পৃথিবীর সারফেস থেকে আমি যে ডেপথে গেছি সেটুকু হলো ডি। হয়েছে? তাহলে এখান থেকে বলে দিকে দেখাও, এখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি কি বলেছিলাম তোমাদেরকে? সবসময় সেন্টার থেকে ডিস্টেন্স, ওই পয়েন্টার ডিস্টেন্স কি বলেছিলাম? স্মল আর, তাই তো? তাহলে আমাকে বলো এই ক্যাপিটাল আর, স্মল আর, আর ডি এর মধ্যে রিলেশন কি হবে? হ্যাঁ, তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর প্লাস ডি, বা স্মল আর ইকুয়ালস টু কত? এটা, তাই তো? এবার আমরা পৃথিবীর কোথায় ক্যালকুলেশন করছি? এটা ভিতরে। তো ভিতরে ক্যালকুলেশন করার জন্য জি এর কোনটা ফর্মুলা ইউজ করবো? তাহলে এখানে আমরা যেটা বলছি, তাহলে একই রকম ভাবে আগের মতো আমি লিখছি না আর কি। তাহলে এই জিটাকে আমরা কোথায় ধরছি? অন দা সারফেস। তাহলে সারফেসে জি এর ভ্যালু যদি বলি, তাহলে সেটার ক্ষেত্রে ফর্মুলা কি লিখবো? বলো 4/3 আর বা পাই আর ও জি, যেটা মনে রাখবে, পাই আর রো, আর এটা হচ্ছে কত? জি। এটা কোথায়? অন দা সারফেস, ওই জন্য এর রেডিয়া এই আই আর এর জায়গাতে কত পুট করলাম? ক্যাপিটাল আর। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আমার। আর যদি আমি ডি ডেপথে যাই, তাহলে ধরো আমি লিখছি যে জিডি হচ্ছে অ্যাক্সিলারেশন ডেপথ ডি। তা ডি ডেপথে আমি অ্যাক্সিলারেশন যেটা বলছি সেটাকে বলছি আমরা জিডি। তো জিডি যদি হয় তাহলে এখানে জিডি সমান আমরা কি লিখবো বলো দেখি? 4/3 পাই, আর এর জায়গাতে কত হবে? এখন হয়ে যাবে কত? আর মাইনাস ডি ইন্টু রো ইন্টু জি। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, তাই না? তাহলে যদি আমি এটাকে ডিভাইড করে দিই, তাহলে জি ডি বাই জি একটা করলে কত হয়ে যাবে? তাহলে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট টার্ম গুলো কেটে যাবে, শুধুমাত্র কে থাকবে এখানে? জিডি আছে, এটার সাথে এটা তো ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই কেন হয়ে যাবে আর মাইনাস ডি বাই আর। দেখো টেকনিক গুলো শিখো আর কি। কনস্ট্যান্ট বাদ চলে গেল, যেটুকু ছিল এটার সাথে এটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল, তাহলে এখানে জিডি আছে, তাহলে আর মাইনাস ডি, আর এখানে জি আছে মানে আর থাকলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত? 1 মাইনাস ডি বাই আর। তার মানে এখানে আমরা জি ডি বাই জি ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর পেলাম।
দেখো হাইটের সাথে সাথে যখন ভেরিয়েশন ঘটেছিল, এটা হচ্ছে কোথায়, ডেপথের সাথে সাথে, এখানে কোনো ম্যানিপুলেশন করেছি, এটা হচ্ছে মেন ফর্মুলা বা এটাই ফর্মুলা, যেটা এই ফর্মুলাতে যখন ডেপথের ক্যালকুলেশন করবো তখন আমাদের চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই বা কোনো কিছু মনে রাখার দরকার নেই যে আমি কম হাইটে গেলাম না বেশি, কম ডেপথে গেলাম না বেশি ডেপথে গেলাম, সেটা কোনো ম্যাটার করে না এখানে, সবসময় আমরা এটা ইউজ করবো। কিন্তু আরেকটা যেটা আমরা একটু আগে করলাম না, যে জি এইচ বাই জি ইকুয়ালস টু 1 - কত ছিল, 2h বাই আর, এই ফর্মুলাটাকে সবসময় অ্যাপ্লিকেবল না, যদি কি হয় এইচ এর ভ্যালু x মধ্যে ছোট হয়, মানে ছোট যদি হয় তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো, হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে প্রবলেম আমাদের কি কি হতে পারে, এই দুটো থেকে আমাদের প্রবলেম কি কি হতে পারে। প্রথম প্রবলেম, তুমি একটা আগে এটা ক্যালকুলেশন করে দাও দেখি, ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অফ ডিউ টু গ্র্যাভিটি এট দ্য সেন্টার অফ দ্য আর্থ, কত আসবে। তাহলে যদি সেন্টারে আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয় বলো দেখি, সেন্টারে যদি আমি চলে যাই তাহলে এখানে কি হয় বলতো, এই ডি এর ভ্যালু, সেন্টারে যাওয়া মানে ডি এর ভ্যালু কোথায় চলে আসবে, এখানে, তা ডি সমান তাহলে কত হয়ে যাবে, আর হয়ে যাবে। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট দ্য সেন্টার, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট দ্য সেন্টার, তাহলে সেন্টারের ক্ষেত্রে এই ডি ইকুয়ালস টু কত হবে, আর। তো যদি ডি ইকুয়ালস টু আর হয় মানে এই ডিটা হয়ে যাবে এই পুরোটা, মানে এখান থেকে আমরা চলে আসি পুরো সেন্টারে, এখান থেকে সেন্টারে, তো যদি আমি সেন্টারে চলে আসি তাহলে এই স্মল আর, এই যে স্মল আর আছে বা এইটুকুর ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো যদি ওটার ভ্যালু জিরো হয়ে যায় বা এই জায়গাতে যদি আমি এখানে ডি এর জায়গাতে আরটাকে পুট করে দিই ইকুয়েশনে, তাহলে জি সেন্টার, তাহলে ডি বা ইয়ে লিখতে পারি আমরা এটা, তাহলে কত হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 1 - আর বাই আর, এটা হয়ে যাবে 1, 1 - 1 মানে কত হয়ে গেল, 0। তাহলে জি এট দ্য সেন্টার, জি এট দ্য সেন্টার মানে জি এর ভ্যালু কত হয়েছে পৃথিবীর, তাহলে সেন্টারে যদি আমরা চলে যাই তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত হয়েছে, 0। আচ্ছা, এখানে এখানে যখন আমরা ইকুয়েশন লিখেছিলাম এখানে এটা, এই কথাটা আমরা লিখতে পারতাম, আচ্ছা এই আর মাইনাস ডি মানেই তো কে, এটা না, স্মল আর না, আমার একটু পরে গ্রাফ করতে হবে তো তখন আমাদের এটা কাজে লাগবে, তো এই ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি এখানে, যে 4/3 পাই আর রো জি, ইকুয়েশনটা আমাদের একটু পরে কাজে লাগবে, তখন আমরা এটা ব্যবহার করতে হবে, হয়েছে। তাহলে এটা হচ্ছে এবার তাহলে সেন্টারে এর ভ্যালু হচ্ছে 0, হয়েছে। এবারে ইয়ে হলো যে সেকেন্ড টাইপের কোশ্চেন একটা জিজ্ঞেস করতে পারে যে পৃথিবীর সারফেস থেকে ভিতরের দিকে গেলাম, আমরা ডেপথের দিকে গেলাম, সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে যাই না, খুব কম পরিমাণ ডেপথের কাছে গেছি, সেটাতে জি এর ভ্যালু একটা পেয়েছি। আর পৃথিবীর সারফেস থেকে উপরের দিকে যাচ্ছি, খুব বেশি হাইটে যায়নি, সেক্ষেত্রে জি এর একটা ভ্যালু পেয়েছি। আর কোশ্চেন হলো যে কোন হাইটে বা ডেপথ এবং হাইটের মধ্যে রিলেশন কি হলে দুই জায়গাতে ভ্যালু সেম হবে, মানে গল্পটা হলো এরকম যে ধরো এই জায়গাতে, মানে এটা যে ডেপথে আমি যে ঢুকেছি সেটা হচ্ছে ডি, এই জায়গাতে জি এর ভ্যালু হচ্ছে জিডি, এর সারফেস থেকে একটা হাইটে আমরা উঠেছি, কোনো একটা হাইটে আমি উঠেছি সারফেস থেকে, সেটুকু হচ্ছে এইচ, এবং এখানে যে জি এর ভ্যালু সেটুকু হচ্ছে জি এইচ। তো কোশ্চেন হলো ডি আর এইচ এর মধ্যে রিলেশন কি হলে এই জি এইচ আর জিডি এ দুটোর ভ্যালু সেম হবে, কি হলে সেম হতে পারে, আমি বলে দিলাম যে এইচটা খুব ছোট, তাহলে কোনটা ফর্মুলা ইউজ করবো, এই যে এটা না, তাহলে আমি যদি ফর্মুলা ইউজ করি, ইউজ করে বের করো কত আসছে দেখো, এর মধ্যে রিলেশন কত আসছে দেখো, তাহলে দেখো এখানে আমাদের কি আছে, যে জিডি ইকুয়ালস টু কত হবে, জি 1 - কত, ডি বাই আর, আর জি এইচ ইকুয়ালস টু কত হবে এখান থেকে,
জি ইন্টু 1 - 2h/r। অ্যাকর্ডিং টু কোশ্চিন কি, যে এটার ভ্যালু আর এটার ভ্যালু কি সেম, তাহলে দুটোকে সেম করে দেবো, আর কিছুই না, সোজা জিনিস। 1 - d/r, এটা ছোট বাচ্চার জিনিস, এটা যদি করতে না পারো হয়েছে। 2 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত পেয়ে যাচ্ছে, d/r ইজিক্যাল টু 2h/r। আর আর কেটে দাও, তাহলে d ইজিক্যাল টু কত পেয়ে যাচ্ছে, 2h। এটাই হচ্ছে তাদের মধ্যে রিলেশন, যেখানে দুটোর ভ্যালু কি হবে, সেম হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা শিখলাম, যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাহলে সবচেয়ে বেশি কোথায়, সারফেসে। তাহলে ওই কথাটা লিখে রাখো, মনে রাখতে পারো আর কি, যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি is maximum at the surface of earth। আচ্ছা, আর্থ লিখলেও হবে, বা আমরা প্ল্যানেটও লিখতে পারি, শুধুমাত্র আর্থের জন্য এটা ট্রু না। মুনের ক্ষেত্রেও যদি আমি ব্যাপারটা দেখি, তাহলে মুনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। বা ধরো যদি অন্য কোনো প্ল্যানেট, ধরো জুপিটারের কথা বলছি, তাহলে জুপিটারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না, পারবো না? পারবো তো। আচ্ছা, বলো। যে রেটে অ্যাক্সেলারেশন হাইট বাড়ালে কমছে, দ্বিগুণ রেটে হাইট কমালে কমছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাহলে এরকম যদি করা হয়, তাহলে যদি মানে একটা সাইড থেকে ছেড়ে দিত, মাঝখানে আটকে, না আটকাবে, যদি আটকে যেত কখন, যদি মানে মাঝখানে সেন্টারে গ্র্যাভিটি জিরো, তাহলে ওখানে অ্যাক্সেলারেশন থাকবে না। অ্যাক্সেলারেশন থাকবে না মানে ভেলোসিটি জিরো হয়ে যাবে কি, ভেলোসিটির ভ্যালু কি হবে, সবচেয়ে বেশি হবে। ভালো করে বুঝে ব্যাপারটা। মানে উপর যদি আমি সারফেসের, যদি একটা আর্থের আমি ফুটো করে দিই, যদি এটা করে দিই, খুব ভালো কোশ্চেন এটা। এটা যদি আমরা পড়বো পরে গিয়ে, ধরো আর্থের আমি এখান থেকে একটা টানেল করলাম, এখান থেকে এই অবধি টানেল করে দিলাম, ফুটো করে দিলাম, এই মাথা থেকে ও মাথা, ঠিক আছে। তো এবার সেন্টারে গেলে কি হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিরো, ঠিক আছে। গ্র্যাভিটি মানে অ্যাক্সেলারেশন মানে কি, ভেলোসিটি চেঞ্জ। তাহলে এখানে যখন একটা কোনো একটা অবজেক্টকে যখন ছাড়ছি, তখন তার ভেলোসিটি ছিল জিরো। তাহলে যত নিচের দিকে যাবে তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে, কিন্তু প্রথম সেকেন্ডে দেখা গেল 10 মিটার/সেকেন্ড বাড়বে, তারপরের সেকেন্ডে হয়তো একটু কম বাড়বে, হয়তো 9 মিটার/সেকেন্ড বাড়বে, কিন্তু বাড়বে। প্রথম সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড বাড়লো, মানে ভেলোসিটি কত হলো, 1 সেকেন্ড পরে 10 মিটার/সেকেন্ড। তারপরের সেকেন্ডে ভেলোসিটি বেড়েছে আরো কত, 9 মিটার/সেকেন্ড, মানে ভেলোসিটি কত হবে তাহলে, 19 মিটার/সেকেন্ড। তারপরের সেকেন্ডে হয়তো 8 মিটার/সেকেন্ড বেড়েছে, তার মানে সেকেন্ডে ভেলোসিটি কত হয়ে যাবে, 19 প্লাস 8 করো, তাই না? তাহলে কত আসছে, 27 মিটার/সেকেন্ড। তারপর সেকেন্ডে হয়তো আর একটু কম বাড়বে, তারপর সেকেন্ডে একটু কম বাড়বে, কিন্তু ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে যখন সেন্টারে চলে আসবে, তখন ভেলোসিটি হবে ম্যাক্সিমাম। সেন্টারে তখন অ্যাক্সেলারেশন জিরো, অ্যাক্সেলারেশন জিরো মানে কি, আর ভেলোসিটি তখন চেঞ্জ হবে না। দেখা গেলো সেন্টারে গিয়ে ভেলোসিটি হয়েছে কত, 50, এক্সাম্পল স্বরূপ 100 মিটার/সেকেন্ড। তাহলে এখানে ভেলোসিটির ভ্যালু কত, 100 মিটার/সেকেন্ড, তাই না? তো ভেলোসিটি জিরো, এখানে থেমে যাবে কি, ভেলোসিটি কত আছে, 100 মিটার/সেকেন্ড। এবার গতিজাড্য যেটাকে বলি আমরা, গতিজাড্যের জন্য কি চাইবে, আর নিচের দিকে আসতে চাইবে। এবার যখন এদিকে যেতে চাইবে, তখন আবার টানবে কোন দিকে, এটাকে এক্সট্রাক্ট করবে কোন দিকে, সবসময় তো সেন্টারের দিকে। তো তখন এখান থেকে যখন নিচের দিকে পড়ছিল, তখন ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছিল। এখান থেকে সে যখন নিচের দিকে যেতে শুরু করবে অবজেক্টটা, তখন ভেলোসিটি কি হতে শুরু করবে, কমতে শুরু করবে। মানে যেরকম করে বাড়ছিল, এখন আস্তে আস্তে কি হবে, এই তাহলে এখানে এসে কি হবে, আবার ভেলোসিটি জিরো, তাই না? আবার এখানে জিরো হয়ে গেল, তখন আবার কোন দিকে টানছে, ওকে সেন্টারের দিকে টানছে। তাহলে ও আবার এখান থেকে এখানে আসবে, তারপর আবার এখানে যাবে, আবার এখানে জিরো হয়ে যাবে, আবার এখান থেকে এখানে আসবে। মানে এখানে যদি একটা অবজেক্টকে ছেড়ে দিই, তাহলে কি করবে, সে অবজেক্টটা অসিলেট করবে, এটাকে বলা হয় অসিলেশন। মানে সে একটা অসিলেশন করবে, তার সরল দোল গতি হবে। সে সরল দোল গতিটা আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারি, 84 মিনিটের কাছাকাছি হয়, আমরা বের করতে পারবো। সেটা শিখবো আমরা পরে, যখন আমরা এই চ্যাপ্টারে পড়তে, এই চ্যাপ্টার আমি পারবো না আর কি, কারণ যে হচ্ছে তোমাদের এসএচএম চ্যাপ্টার যখন আমরা পড়বো, সরল দোল গতি চ্যাপ্টার বলে একটা চ্যাপ্টার আছে, এসএচএম সিম্পল হারমোনিক মোশন, তোমাদের বইয়ের শেষের দিকে দেখবে। ওটা যখন পড়বো, তখন আমরা এটা বের করবো যে তার টাইম পিরিয়ড কত হবে। এটা চেয়েছিল আর কি একবার, সায়েন্টিস্টরা চেয়েছিল। এটা হলে কি হবে, একটা মজার ব্যাপার হলো কি বলো দেখি। ধরো আমি একটা ট্রেন আবিষ্কার করলাম, এটার ক্ষেত্রে একটা মজার, একটা মজার জিনিস আছে, যে কোনো টানেল, মানে কিরকম, যে আমি ধরো এখান থেকে ইয়ে করলাম, তো ধরো এটা হচ্ছে আমাদের, যদিও আমাদের ইন্ডিয়া এই সমস্ত জায়গাতে আছে, তো ধরো আমাদের বোঝার সময়, ধরো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর ধরো কোথাও একটা আছে, ধরো এখানে আছে আমেরিকা,
ঠিক আছে, আমি ইন্ডিয়া থেকে আমেরিকাতে যেতে চাইছি, তাহলে এখান থেকে এখানে একটা টানেল করে দিলাম, এখান থেকে এটা একটা টানেল করে দিলাম। এই টানেলের মধ্যে দিয়ে আসতে ওই 84 মিনিট টাইম লাগবে, মানে এখান থেকে এখানে যেতে যা টাইম লাগবে এখান থেকে এখানে আসতে টাইম কি লাগবে, সেম একই রকম কেন? হ্যাঁ, এবার যদি এটা হতো, করা যদি যেত, তাহলে কি হতো যে এরকম যদি টানেল আমি করে দিতে পারতাম, তাহলে মজার বিষয় কি হতো, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে যেতে টাইম একই লাগতো। 2 নম্বর কথা হলো কোনো ফুয়েল লাগতো না, জ্বালানি লাগতো না। কি হবে, এখান থেকে এখানে আমি প্যাসেঞ্জার লোড করে নিলাম, এখান থেকে এই মাথাতে আসলো, আটকে দিলাম ওটাকে, প্যাসেঞ্জার বাড়ি বের করে নিলাম, আবার প্যাসেঞ্জার লোড করে আবার ছেড়ে দিলাম, ওই নৌকাগুলো গিয়ে কিনারাতে গেল, দিয়ে বেঁধে দিলাম যেরকম করে হয়, আবার ছেড়ে দিলাম, আবার এদিকে আসলো, আবার নামিয়ে দিলাম, আবার ছেড়ে দিলাম, আবার এখানে চলে আসলো। টাইমও এরোপ্লেন থেকে বেশি তাড়াতাড়ি পৌঁছাবে, টাইমও কম লাগলো, সবই সব কম লাগলো, কিন্তু কোনটা এই প্যারালালি, হ্যাঁ প্যারালালের ক্ষেত্রে হবে। তাহলে এইরকম যদি সিচুয়েশন হয়, তাহলে কি হবে, এইরকম সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে কি হবে, আমাদের একটা ভালো জিনিস। কিন্তু এটা ড্রিল করতে শুরু করেছিল, এটার জন্য এই প্রজেক্টের জন্য ড্রিলও করতে শুরু করেছিল, কিন্তু কিছুটা ডিস্টেন্স যাওয়ার পরে আর ড্রিল করতে পারেনি। কারণ আমরা তো জানি পৃথিবীর ভিতরে কি আছে, ম্যাগমা আছে, মানে পৃথিবীর সেন্টার তো অনেক হাই টেম্পারেচার আছে, ওই হাই টেম্পারেচার তো ড্রিল করতে পারবো না, ড্রিল করতে গেলে তো নিচের ভিতর থেকে অনেক কিছু বাইরে বেরিয়ে চলে আসবে। পৃথিবী হতে পারে এর মধ্যে ড্রিল করতে গিয়ে পৃথিবী তো পুরো ভেঙে গেল, তাই না? ওই যে কর কত বড় ফুটা করবি, এখানে থাকবি কোথায়, থাক, তাই না? ওই জন্য এটাই করা সম্ভব হয়নি আর কি। যদি হতো তাহলে এরকম ভাবে থিওরিটিক্যালি আমরা এটা দেখতে পেয়েছি যে এটা হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সারফেসে সবচেয়ে বেশি একটা কোশ্চেন দেয় আর কি, যে তুমি 3টা পজিশনে গেছো, কোথায় কোথায়, একটা হচ্ছে তোমার ধরো সি লেভেলে আছো, বা ধরো এক্সাম্পল স্বরূপ বললাম আমি কলকাতাতে আছি, শিলিগুড়ি, আর বললাম কোল মাইন, কোথায় জি এর ভ্যালু সবচেয়ে বেশি, কোথায় কম, এবং কোথায় ইয়ে হবে আর কি। আমি যদি এরকম অপশন বলি যে এটা হচ্ছে জি অ্যাট ক্যালকাটা কলকাতাতে, এটা হচ্ছে জি অ্যাট কোল মাইন, এটা হচ্ছে জি অ্যাট দার্জিলিং, এই তিনটার মধ্যে রিলেশন কি হবে বলো, কোনটার ভ্যালু সবচেয়ে বেশি হবে? তাহলে হাইট বাড়লেও কমে, ডেপথ বাড়লেও কমে। তাই এটাকে যদি আমি একটু খুব ঠিকঠাক করে লিখতে চাই, তাহলে কলকাতা মানে সি লেভেলের কাছাকাছি আছে, তো সি লেভেলের কাছাকাছি হলে এর ভ্যালু সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তো এটার ভ্যালু সবচেয়ে বেশি। আর এর কথা যদি আমি বলি যে কোল মাইনের, সেক্ষেত্রে জি এর ভ্যালু মানে এর থেকে কম, আর এর এর ক্ষেত্রেও ডেপথে যদি যায় তবু কি হবে, কমবে। হ্যাঁ, এটাই আমার কোশ্চিন, যে দার্জিলিং যতটা উপরে আছে কোল মাইন কি অতটা নিচে আছে? আমি তো এখানে কিছু বলিনি, কোল মাইনের ডেপথ কি কিছু বলেছি? ডেপথ যদি তুমি কম্পেয়ার করে না বলে তাহলে কি করে বলতে পারি? তারপরে আমি এটা কথা বলতে পারি যে এটা এটা থেকে বড়, আবার এটা কি থেকে বড়, আর কি থেকে বড়, দার্জিলিং থেকে কি বড়। আমরা এটাকে আমরা এটা লিখতে পারি যে এটা কারা থেকে বড়, এটা থেকে বড়, তাই না? বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা দুটোকে একসাথে লেখার জন্য উপায় কি বলতে, কিভাবে লেখা যায়? হ্যাঁ, তাহলে এটাকে এইভাবে লিখে দিতে পারি, দেখবারি এই ক্যালকাটা জিডি, আর এটাকে একবারই আমরা এভাবে লিখতে পারি যদি ইচ্ছা হয়, এরকম করে অপশন ছিল একটা বানানো। হ্যাঁ, যদি হাইট আমাকে মেনশন করে দেয়, তাহলে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোথায় দার্জিলিং বেশি হবে না এতে বেশি হবে। যদি বলে দেয় যে এই যে রিলেশনটা আমরা করলাম, যে ধরো ডি এর ভ্যালু আর এইচ এর এমন হাইট বললো আর এমন ডেপথ বললো, যে এই রিলেশনটা অবে করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দার্জিলিং আর দেখা গেলো কোল মাইনের ক্ষেত্রে সেম ভ্যালু পাচ্ছি, হতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হবে কোথায়, কলকাতায়। হয়েছে? আচ্ছা, এখান থেকে আমাদের এতটুকু হলো। আচ্ছা, এবার অনেক সময় প্রবলেম এরকম বলবে, প্রবলেম যেরকম বলবে সেই অনুযায়ী আমাদের এগোতে হবে। নিটের বিশেষ করে নিট বা যে মেন্স অ্যাডভান্সের ক্ষেত্রে, বোর্ডের ক্ষেত্রে খুব একটা হয়তো দেবে না, হয়তো বললো যে তুমি পৃথিবীর সারফেস থেকে পৃথিবীর রেডিয়াসের 3rd টাইমস হাইটে উঠলে, বা 4th টাইমস হাইটে উঠলে, বা পৃথিবীর রেডিয়াসের হাফ পরিমাণ হাইটে উঠলে, হাফ মানে কত, 6400 হাফ মানে কত হয়, তো এটাকে যদি আমি হাফ করি তাহলে এত কিমি, তাহলে 3200, হাফ মানে কত হয়,
3200 কিমি। ধরো বললো যে তুমি একটা হাইটে উঠেছো, ধরো কোশ্চিনে হাফ হাইটে নাও বলতে পারে, বলতে পারে যে তুমি এই হাইটে উঠলে তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে, তাই তো। আচ্ছা, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলা আর ওয়েট বলার মধ্যে পার্থক্য আছে? পরীক্ষাতে কিন্তু ওয়েটও জিজ্ঞাসা করতে পারে, বেশিরভাগ কোশ্চিনে কিন্তু ওয়েটই জিজ্ঞাসা করে, এখানে কিন্তু এটা জিজ্ঞাসা করেনি, ওয়েট জিজ্ঞাসা করেছিল। একই ব্যাপার আসবে, কারণ এই ওয়েট মানে কি, জি এর সাথে এম গুণ করে দাও, বাস ওয়েট পেয়ে যাবো। মানে ওয়েট বলা আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলা কি জিনিস? একই জিনিস। মানে এম তো আর কোথাও ভ্যারি করে না, এম কোথাও ভ্যারি করে, মাস হচ্ছে যে কোনো অবজেক্টের ইউনিক প্রপার্টি, তাহলে সেক্ষেত্রে কি হবে, মাস কি ভ্যারি করবে? করবে না। তাহলে এর সাথে প্রত্যেকের সাথে এম গুণ করে দাও, মানে কি রিলেশন একই থাকবে। তাহলে আমি যদি কোশ্চেন যেটা বলছিলাম আমি যে আমি যদি এমন একটা হাইটে উঠি যেখানে ধরো এইচ এর ভ্যালু এটা, বা এইচ এর ভ্যালু 6400, বা এইচ এর ভ্যালু 6400 দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ, এরকম ধরনের কোন একটা বলে দিল, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে? সেটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলা তো ইউজ করতেই পারি, এটা এখানে লেখা নাই, যেটা আমরা লিখেছিলাম GH ইজ ইকুয়াল টু GH বাই G ইকুয়ালস টু কত লিখেছিলাম, R বাই R প্লাস H, ওই ফর্মুলা ইউজ করতে পারি। কিন্তু আমরা এখান থেকে একটা চালাকি করবো, যেটা হ্যাঁ বলো, কেন হবে না? হ্যাঁ, তাহলে ওটার জন্য তো বললাম, ওটা মেন ফর্মুলা যেটা কি ছিল, মেন ফর্মুলা জি বাই জি, জিএইচ বাই জি ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এস ছিল না, ওটা তো মেন ফর্মুলা। ওটা আমরা যে কোনো হাইটের জন্য ইউজ করতে পারি আমরা, তাহলে সেটা ইউজ করবো আমরা, তাই না? তো আমি যেটা এখন করাতে যাচ্ছি যে পৃথিবীর সেন্টার, পৃথিবীর সারফেস থেকে তুমি যে হাইটে উঠেছো সেটা হচ্ছে পৃথিবীর রেডিয়াসের এন গুণ। এবার এন এর ভ্যালু যদি হাফ হয়, মানে এইচ এর ভ্যালু কত, 3200। বুঝতে পারছো না পারেন আমার কথা? তাহলে এবার যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে, যেটা মুছে নিয়ে আগে, এবার কথা হলো তাহলে যে আমি যেটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা এটা লিখে নাও, কোশ্চিন আকারে লিখে নাও, ক্যালকুলেট অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি at height h equals to nr। এবার n এর ভ্যালু যে সবসময় একের থেকে বড় হবে কোনো ব্যাপার না, একের থেকে ছোট হতে পারে। একের থেকে ছোট হলে কি হবে, কমবে কোথায়? একের থেকে ছোট হলে একের থেকে, যদি n এর ভ্যালু একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোট হতে পারে। যদি 6400 থেকে বেশি হয় তাহলে একের থেকে বড়, 6400 থেকে কম হলে একের থেকে ছোট। তো এরকম তোমরা এক্সাম্পল বললাম না, 3200 কিমি, তো 3200 কিমি হলে কত হবে n এর ভ্যালু, কত? 6400 হাফ হচ্ছে না। যদি বুঝতে পরীক্ষাতে কখনো বুঝতে অসুবিধা হয় তা আমরা কি লিখলাম, h ইকুয়ালস টু n আর লিখলাম। তো এই রিলেশন থেকে বের করে নেবে, এটা হচ্ছে 3200, n আর এর জায়গাতে হচ্ছে 6400, এখান থেকে n এর ভ্যালু কত হলো, 2 হলো, সরি 2 কেন, তাই না? তাহলে মনে হয় রিলেশন আমরা বের করে নিতে পারি। এটা এই ফর্মুলাটা করলে আমাদের সুবিধা কি, এটা করলে ধরো একটা অঙ্ক দিয়ে দিল তোমাকে 3200 কেমি, ঠিক আছে? তো 6400 সাথে তোমাকে 3200 অ্যাড করতে হবে, অ্যাড করে সেটা হোল স্কয়ার করতে হবে। হোল স্কয়ার অত ঝামেলা না করে n এর ভ্যালু আমি বের করে নিলাম, না এর ভ্যালু ওখানে পুট করবো, হয়ে যাবে। আগে এটা বের করি তাহলে বুঝতে পারবো। তারপর নিজে থেকে ক্যালকুলেশন করে, এটা আশা করি নিজে থেকে ক্যালকুলেশন করতে পারা উচিত, পারবে না এটা? জিএইচ বাই জি ইজিক্যাল কত ছিল, তাহলে আর বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার, ভ্যালু পুট করে দাও তাহলে হয়ে গেল। আর বাই আর প্লাস এইচ এর জায়গাতে কত পুট করবো, ওই তো লিখে দিয়েছে এন আর, তাহলে তার হোল স্কয়ার করে দিলাম। তাহলে করলে কত পেয়ে যাচ্ছি আমরা, আর দিয়ে ডিভাইড, আর কমন নিয়ে নাও, কেটে যাবে, তাহলে 1 বাই 1 প্লাস এন তার হোল স্কয়ার, তাই তো? তাহলে আমরা এখান থেকে যদি এটা লিখি যে জি এইচ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 বাই 1 প্লাস এন তার হোল স্কয়ার, হয়েছে? আচ্ছা, এবার নিটে সরাসরি এটা কোশ্চেনই জিজ্ঞাসা করেছিল যে এন টাইমস যদি হাইটে উঠি আমরা, তাহলে সেক্ষেত্রে এই জি এর ভ্যালু কতটা কি হবে, হয়েছে? যদি ফ্র্যাকশনাল চেঞ্জ বলে, আচ্ছা যদি অ্যাবসলিউট চেঞ্জ বলে তাহলে কি হবে, অ্যাবসলিউট চেঞ্জ যদি বলে, অ্যাবসলিউট মানে কি, কতটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, তাহলে জি মাইনাস জিএইচ করবো, ঠিক আছে? জি মাইনাস জিএইচ কি করে করবো, জি থেকে জিএইচ এর ভ্যালু বাদ দেবো, করলে যেটা হবে সেটা।
যদি ফ্র্যাকশনাল চেঞ্জ বলে তাহলে কি হবে? ফ্র্যাকশনাল চেঞ্জ, ফ্র্যাকশন মানে কি? ডিভাইড করে দেবো। তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ যদি জিজ্ঞেস করে ফ্র্যাকশনাল চেঞ্জ তাহলে কি হবে? এটা সরি এটা, তাই তো? যদি পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলে তাহলে কি করবো? এটা ইন্টু 100 করে দেবো। যখন যেরকম বলবে সেরকম ভাবে আমরা বের করে নেবো। আচ্ছা, এবার দেখো এই যে ফর্মুলা যেটা আমি বলছিলাম, অঙ্ক ধরো আমি বললাম, এটার ধরো অঙ্ক আমি বললাম, দেখো এটা করলে কত আমাদের সুবিধা হবে। ধরো আমি বললাম যে পৃথিবীর এ থেকে, পৃথিবীর সারফেস থেকে কত হাইটে গেলে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর ওয়েট অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা প্রবলেমটা লিখে নাও। ক্যালকুলেট দ্য হাইট অ্যাট হুইচ ক্যালকুলেট দ্য হাইট, আচ্ছা হাইট বললে কোথা থেকে ডিস্টেন্স দেবো? সবসময় সারফেস থেকে। ক্যালকুলেট দ্য হাইট অ্যাট হুইচ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি becomes half of surface gravity. আচ্ছা অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা লিখলাম, এখানে ওয়েটও বলতে পারি আমরা, বুঝতে পারলে? অঙ্কতে কিন্তু চালাক করে ওয়েটও বলে দিতে পারে যে ক্যালকুলেট দ্য হাইট অ্যাট হুইচ দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট বিকাম হাফ, বুঝতে পারলে? তাহলে ওয়েটের গল্প বললেও এই সেম ক্যালকুলেশন করব, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কথা বললেও সেম ক্যালকুলেশনই করব। তাহলে হাফের গল্প মেরেছে, তাহলে আমরা এই ফর্মুলাতে চলে আসছি আর কি। এই ফর্মুলা ইউজ করলে আমাদের কি হবে দেখো দেখি কি করে করব। এইটার ভ্যালু এটার কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হচ্ছে আমাদের, যে এর ভ্যালুটা এটার হাফ, তাই না? এটা আমরা পুট করে দেবো, পুট করে দাও কত আসছে দেখো দেখি। তাহলে এখানে হচ্ছে আমাদের জি বাই টু, এই কেসে যদি আমরা পুট করি তাহলে জি বাই টু ইজ ইকুয়াল টু জি 1/1 প্লাস এন তার হোল স্কোয়ার, তাই না? ঠিক আছে, তাহলে এই জি আর এই জি কেটে যাচ্ছে। এটা যদি আমরা কেটে দিই তাহলে আমার কাছে কি থাকছে? 1/2 ইকুয়ালস টু, কি বলছো বলো? n ইকুয়ালস টু কেন -2 আছে? -2 আসার কথা না। এটা দেখো এবার হচ্ছে এটাকে যদি আমি রুট ওভারটা উঠিয়ে দিই তাহলে কি আসবে এখানে? 1/√2 ইকুয়ালস টু কত আসবে এখানে? প্লাস মাইনাস 1, ওখানে প্লাসের মানটা ধরবো আমরা। তাহলে 1/1 প্লাস n, তাই না? তাহলে এখান থেকে n এর ভ্যালু বের করে, n এর ভ্যালু কত আছে? হ্যাঁ, তাহলে 0.14 আর। তাহলে এখান থেকে n এর ভ্যালু কত এসেছে? তুমি কত বের করেছো জানো n এর ভ্যালু বললে? এটা ক্যালকুলেশন করে নাও। তাহলে √2 মাইনাস 1, তাই না? তাহলে এটা হলো আমার n এর ভ্যালু। এবার আমরা জানি n ইকুয়াল টু কত জানি, এটা তো। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু ওটা যদি জানি আমরা, তাহলে এখানে আমরা যদি একটা ভ্যালু পুট করি যে n এর জায়গাতে আমরা ভ্যালু পুট করছি h বাই r ইজ ইকুয়াল টু √2 মাইনাস 1। তাহলে h ইকুয়ালস টু r, √2 এর ভ্যালু হচ্ছে 1.41, এটা কিন্তু মোস্ট রাখবে ভ্যালু। তাহলে হচ্ছে 0.41 আর। এই হাইটে যদি আমরা যাই পৃথিবীর সারফেস থেকে, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এটা মুখস্থ রেখে দেবেন। চলো, আরেকটা দাই, সেটা হচ্ছে 4 টাইমস বলে 0.41 আর
মানে এই যে 0.41, তো 1.41 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে ওটা আসবে। আচ্ছা, আরেকটা দেয় 4 টাইমস বলে। 4 টাইমস বলার কারণ কি বলতো দেখি? যেটা মানে 4 টাইমস বলা বলেছে, কোয়ার্টার টাইম বলতে পারি, G/4। তাহলে G/4 এখানে 1/4 আসবে, 1/4 এর রুট ওভার করলে 1/2 আসবে, তাই না? আসবে না, আসবে না 1/2? এবার 1/2 যদি চলে আসে তাহলে n এর ভ্যালু কত আসবে? n এর ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে জি এইচ আর আর এর ভ্যালু কি হয়ে যাবে? সমান হবে। তো কোশ্চেনটা দুই রকম ভাবে উল্টেও জিজ্ঞাসা করতে পারে, যে পৃথিবীর সারফেস থেকে পৃথিবীর সেম হাইটে, পৃথিবীর রেডিয়াসের সমান সেম হাইটে যদি উঠানো যায়, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যালু কত হবে? তাহলে কত হবে? মানে আমি যদি, গল্পটা হলো এটা, পৃথিবীর এখান থেকে এটুকু তো আর, পৃথিবীর সারফেস থেকে আমি ঠিক অতটাই হাইটে উঠছি, মানে এই জায়গাতে উঠছি, তাহলে এখানে জি এর ভ্যালু কত হয়ে যাবে? একটু আগে কি বললাম, G/4 হলেই তো ওটা মিলছে, তাহলে এখানে কত হয়ে যাবে ভ্যালু? করো ক্যালকুলেশন করো, একই হয়ে যাবে যখন বলবো, মনে করছো। লিখো ক্যালকুলেশন, ক্যালকুলেট দ্য ক্যালকুলেট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা ওয়েট দিয়ে করো, সব অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি না লিখে ওয়েট দিয়ে লিখো। ক্যালকুলেট দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট, calculate the weight of an object at height h is equal to r, হয়েছে? তাহলে ওই হাইটে তুমি ক্যালকুলেট, আচ্ছা ধরে নাও যে w হচ্ছে ওয়েট এট দ্য সারফেস, পাশে লিখে নাও হোয়ার w is weight at the surface of the earth। করো দেখি কত আসছে দেখি। তাহলে যেটা বলছিলাম আর কি তোমাদের, যে ওই এটা যেটা এখন বলে দিচ্ছি সেটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি, কোথায়, যে পৃথিবীর সারফেস থেকে যদি আমরা এমন একটা হাইটে যাই যেখানে এই হাইটটা পৃথিবীর রেডিয়াসের সাথে সমান, তাহলে সেক্ষেত্রে ওয়েটের ভ্যালু কত হবে? যদি আমি ওয়েট বের করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে যদি আমি এরকম অবস্থাতে যাই, তাহলে এখানে এন এর ভ্যালু কত হয়ে যাচ্ছে বুঝতে পারছি, ইকুয়েশন, এবং ইকুয়েশন থেকে এন ইকুয়াল কত হচ্ছে 1। তো যদি 1 হয়ে যায়, তাহলে এখানে যে ইকুয়েশনটা আমাদের আছে জি এইচ ইজ ইকুয়াল টু জি 1 বাই 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে জি এইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে G/4। এবার যদি ওয়েটের গল্প বলো, তাহলে এম দিয়ে গুণ করে দাও দুটোকে। এটা মানে হচ্ছে এই এইচ হাইটে ওয়েট, তাহলে এটাকে এটা লিখো, আর এটা হচ্ছে সারফেসের ওয়েট, তাহলে সারফেসের যে ওয়েট তার কত হয়ে যাবে? 1/4 টাইমস হয়ে যাবে। তো অঙ্কটা দুই রকম ভাবে জিজ্ঞাসা করে, এটা খুব জিজ্ঞাসা করে, কিন্তু অনেক পরীক্ষার্থী দেখতে পাবে, যে ক্যালকুলেট দ্য হাইট অ্যাট হুইচ ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ ডিক্রিজ বাই 4 টাইমস, এটা বলে জিজ্ঞাসা করতে পারে। তাহলে কত হাইটে হবে সেটা? পৃথিবীর সারফেস থেকে আর ডিস্টেন্সে সেটা হবে। বা উল্টো ভাবে জিজ্ঞাসা করতে পারে, যে পৃথিবীর, যেটা এখন বললাম, যে পৃথিবীর সারফেস থেকে যদি তুমি আর ডিস্টেন্সে যাও, তাহলে সেক্ষেত্রে ওয়েট কত হয়ে যাবে? তাহলে কত হয়ে যাবে? পৃথিবীর সারফেসে যা ওয়েট তার কত টাইম হয়ে যাবে? 1/4 টাইমস। পরীক্ষাতে এটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, যে কত টাইমস ডিক্রিজ হয়ে যাবে। ডিক্রিজ মানে অ্যাবসলিউট চেঞ্জ বের করতে বলে, তাহলে জি মাইনাস জি/4 করবে, তাহলে 3g/4 হয়ে যাবে। ফ্র্যাকশনাল বের করতে পারে, পার্সেন্টেজ বের করতে বলতে পারে, তাহলে যেরকম ভাবে বলবে সেরকম ভাবে আমরা বের করে নিতে পারবো। হয়েছে? এতটুকু বোঝা গেছে? তাহলে আমরা কি কি শিখলাম, যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ দুটো কারণের জন্য, এটা অল্টিটিউড মানে হচ্ছে হাইটের জন্য, এটা হচ্ছে ডেপথের জন্য হলো। এখান থেকে যে কি কি রিলেটেড কোশ্চেন হতে পারে বা কি কি টাইপের হতে পারে কিছুটা আমি বললাম, আর নোটস যেটা আমি দেবো, নোটসে কিন্তু এই রিলেটেড অনেক কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনই প্র্যাকটিস করতে হবে। যদি বলো যে প্র্যাকটিস করবো না আর আমার যারা ফিক্স হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা সম্ভব না। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকে কি করতে হবে? প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। আচ্ছা, এরপরে আচ্ছা, তাহলে আমি যদি বলি গ্রাফগুলো যদি আমি করতে চাই, মানে কিরকম গ্রাফ, যে গ্রাফগুলো করছিলাম, যেগুলো বলছিলাম একটু আগে, এটা হচ্ছে আমাদের আর্থ, আর্থের এটা হলো সেন্টার,
তো আমি সেন্টার থেকে সারফেসের দিকে এগোচ্ছি। ধরো এই জায়গাতে আমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেট যদি করতে যাই, তাহলে সেটা পৃথিবীর সারফেসের ভিতরে আছে বাইরে? ভিতরে। তাহলে ভিতরের জন্য যেটা ফর্মুলা যেটা শিখলাম ইনসাইডে, ওটা আমরা ইউজ করব, বাইরে গেলে একরকম ইউজ করব। তাহলে গ্রাফ গুলো কেমন হবে? প্রথম হলো যেটা, যে ইনসাইডের গল্প যদি আমি করি, তাহলে জিডি ইজিক্যাল টু, তোমাদের একটা ইকুয়েশন লিখলাম, বা এটাতে লিখো 4/3 পাই, তারপরে আর রো জি। এবার কথা হলো যে যেহেতু ডিস্টেন্সে যাচ্ছে জিডি তে, তাহলে এখানে কত লিখবো? আর মাইনাস ডি, তারপরে রো ইন্টু জি। তাই তো, এটা লিখলাম। এবার আমরা যেহেতু এখান থেকে যদি এইটুকু ডিস্টেন্স আমি বলি স্মল আর, মানে আর এর ফাংশন আকারে যদি আমি লিখি এটাকে, তাহলে এখানে কি লিখবো? এটাকে যাতে কত লিখবো? এটাই তো, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের স্ট্রেট লাইন আমি পড়িয়েছিলাম, এই জন্য এইগুলো জিনিস আমি পড়িয়েছিলাম আর কি। এদিকে হচ্ছে আমার জিডি বা জি ধরো লিখছি, আর এদিকে হচ্ছে আমার আর। তাহলে কেমন হবে বলো দেখি এটা গ্রাফ? স্ট্রেট লাইন হবে না? y ইকুয়ালস টু এম ইন্টু এক্স। দেখো এটা বুঝতেও যদি অসুবিধা হয়, 4/3 পাই রো জি ইন্টু আর, না এটুকু তো, এটা হলো আমার এম। y ইকুয়ালস টু এম ইন্টু এক্স, সি এর ভ্যালু কত? 0। তাহলে কোথা দিয়ে যাবে? মূল বিন্দু, সেন্টার দিয়ে যাবে। তাহলে আমার গ্রাফটা কেমন হবে? এই হয়ে যাবে। আচ্ছা, এটা কতক্ষণ অবধি চলবে বলো দেখি? এই ফর্মুলাটা কতক্ষণ অবধি ইউজ করতে পারো বললাম? সারফেস অবধি, তাই না? সারফেসের বাইরে তো ইউজ করা যাবে না, কারণটা কি? সারফেসের বাইরে কি ডেনসিটি থাকবে? থাকবে না। তাহলে সারফেস অবধি আমরা ইউজ করতে পারবো। তাহলে আমি যে এটা গ্রাফটা আঁকলাম, এটা কত অবধি আঁকলাম? সারফেস অবধি। তার মানে এটা হচ্ছে কত? স্মল আর ইকুয়ালস টু কত হবে সারফেসে গেলে? স্মল আর ইকুয়ালস টু কত? এখান থেকে এই অবধি, তাহলে এখানে কত হয়ে যাবে? ক্যাপিটাল আর। তাহলে এটা হচ্ছে সারফেস আমাদের, তাই তো? এবার সারফেসের বাইরে যদি যায়, তাহলে সারফেসের বাইরের জন্য ফর্মুলা কি? আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে কত হবে? যদি আমি বাইরে যদি যাই, তাহলে জি এইচ ইজিক্যাল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, তাই তো? আর এটা আমি সেন্টার থেকে তো ডিস্টেন্স লিখছি, তো সেন্টার থেকে ডিস্টেন্স যদি আমি এখানে গল্প বলি, তাহলে এখান থেকে পুরোটাই আর, না? সেন্টার থেকে এখন ডিস্টেন্স যদি আমি বলি, তাহলে এখান থেকে এটা পুরোটাই তো আর। আর আর এর ভ্যালু কত? আর প্লাস কত? এই পয়েন্টের কথা বলছি, তাহলে এখানে আর প্লাস এইচ হয়ে যাবে। তো এই ফর্মুলাতে যদি ওটা লিখি, তাহলে কত হয়ে যাবে? জি এইচ ইজ ইকুয়াল টু জি আর বাই এটা তার স্কোয়ার। আমরা বুঝতে পারছি 1 বাই কি আকারে ভ্যারি করছে? 1 বাই আর স্কোয়ার আকারে ভ্যারি করছে। তো 1 বাই আর স্কোয়ার যদি হয়, তাহলে গ্রাফটা কেমন হয়ে যাবে? মানে যত ডিস্টেন্স বাড়বে, এই জি এর ভ্যালু কি হবে দেখো? এই আর এর ভ্যালু যত বাড়বে, এই জি এর ভ্যালু তত কি হবে? কমবে, তাই না? তো যদি কমে, তাহলে কেমন হবে গ্রাফটা? তো স্ট্রেট লাইন হবে কি? স্কোয়ার আছে, তাহলে স্ট্রেট লাইন তো হবে না। তাহলে কমবে, ঠিক আছে। তাহলে কিভাবে কমবে? এইরকম ভাবে কমবে। আর কোথায় গিয়ে জিরো হবে? ইনফাইনাইটে। কেন, এখানে যদি আর এর ভ্যালু ইনফাইনাইট পুট করি, তবেই না এটার ভ্যালু জিরো পাবো। গ্রেটার হবে না, ওটা একদম প্যারালালি চলে যাবে অনেক দূরে। মানে এমন করে ড্র করবো আমরা, যাতে করে এটা মনে হয় যে এটা দুজন প্যারালালি হয়ে গেছে, মানে ইনফাইনাইটে গিয়ে মিট করবে। তাহলে এটা হচ্ছে কত বলো দেখি? তাহলে এটাকে যদি আমি ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখতে চাই, তাহলে এইটুকু কি? আর থেকে এটুকু ছোট, মানে ইনসাইডে। এটা এখানে এটা কত? আরটা এটা থেকে বড় হয়েছে। আর এটা কত? এটা এটা না, অ্যাকচুয়ালি কি, আরটা হচ্ছে ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল তো। আরটা তো আর কনস্ট্যান্ট ভ্যালু না, ভ্যারিয়েবল। এদের ভ্যালু ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো। এখানে কি আরটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? যেমন এক্স ওয়াই জেড, সেরকম একটা আর এখানে। আচ্ছা, এবার পরীক্ষাতে দেখা গেল, পরীক্ষাতে এটা খুব দেয়, গ্রাফটা খুব দেয়, যদিও পরে আমরা শিখবো এই
জি আর ইন্টেন্সিটি ডিউ টু গ্র্যাভিটি একই জিনিস। পরে আমি পড়াবো যখন ইন্টেন্সিটি ডিউ টু গ্র্যাভিটি আবার এই করে, তখন ওই জায়গাটা ক্লিয়ার করে দেবো। এবার দেখা গেল যে পরীক্ষাতে তোমাকে গ্রাফ, পরীক্ষাতে 4টা অপশন দিল, বললো যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিভাবে ভ্যারি করে, কোনটা হবে। এবার পরীক্ষাতে ধরো একটা অপশন তো এটা আছে, ঠিক আছে, আরেকটা অপশন ধরো এরকম আঁকা আছে। ডেপথে তো এটা, এটা তো বাইরে আর এটা তো সারফেসে, তাই না? ধর এটা গ্রাফ দিয়েছে একটা, একটা এটা হলো একটা, এটা হচ্ছে 2 নম্বর, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, আরো দুটো ধরো গ্রাফ দেওয়া আছে। তুমি জানো যে ও দুটো হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। স্যার তো ক্লাস এটা বলেছিল এটা হবে, তাই না? এটা অপশন আছে, এটা অপশন আছে, দুটোই গ্রাফ একই রকমই, শুধু ওটা গ্রাফটা উল্টে দেওয়া হয় আর কিছুই না, ডিফারেন্স। এবার আমি যদি বলি যে দুটোর মধ্যে কোনটা একদম বেশি অ্যাকুরেট, উপরেরটা না নিচেরটা, এবার দিয়েছিল এটা আর কি, তোমরা বলো দেখি কোনটা সবচেয়ে বেশি অ্যাকুরেট, উপরেরটা নিচে। আচ্ছা, কখনো কখনো এরকমও দিতে পারে গ্রাফ যে এদিকেও আমি আঁকলাম, এদিকটাও আঁকলাম, এদিকটা আঁকলে কি আমার হবে বলো দেখি, এদিকটা যদি আঁকি তাহলে একটু কেমন হবে, এরকম হবে। যদিও এখানে চলে গেল, ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য এরকম হয়ে যাবে, তাই না? মানে এদিক থেকে এদিকের জন্য যদি আমি আঁকি, এখান থেকে এদিকের জন্য যদি আঁকি, নেগেটিভ তো আর এর দিকে, আর এর ভ্যালু নেগেটিভ, তাহলে এখান থেকে এদিকে হচ্ছে নেগেটিভ, তার জন্য তো একই রকমই হবে। সারফেসে গিয়ে কি হবে, ভ্যালু ম্যাক্সিমাম, সমান মানে কি ম্যাক্সিমাম হবে, আর বাইরে গিয়ে কি হবে, আস্তে আস্তে কমবে। তাহলে এটাও গ্রাফ আঁকা যেতে পারে, বা এখানে আমরা এখান থেকে এইরকম নিয়ে এই করে নিয়ে এভাবে এটা ওখানে আঁকতে পারি। এবার আমার কোশ্চিন হলো ওটা না, আমার কোশ্চিন হলো যে এটা থাকতেই পারে, নাও থাকতে পারে। আমার কোশ্চিন হলো যেটা যেটা বলছিলাম, যে দুটো গ্রাফের মধ্যে কোনটা বেশি অ্যাকুরেট, কেন? ভালো করে ভেবে বলো। ফার্স্টটা যদি অ্যাকুরেট হতো তাহলে সেকেন্ড আমি আঁকতাম না, তখন থেকে সমাপ্ত করে দিতাম, নতুন করে আঁকার দরকার ছিল। এই গেছে মানে কিছু তো একটা লুকিয়ে আছে, ভাবো দেখি। কিছু মাথায় আসে না? গ্র্যাভিটির মান তো এখানটাতে কমছে, তাহলে এই গ্রাফের জি এই y অক্ষ বরাবর আছে, আর y অক্ষ বরাবর মানটা আস্তে আস্তে বাড়ছে এই জায়গাতে। এখানে তো বাড়ছে, যেন সমান কই কমলো, বাড়লো তো, নেগেটিভ, নেগেটিভে বাড়লো তো, ভালো তো, নেগেটিভ ভালো তো। আমি যদি সাইন ধরে ক্যালকুলেশন করি তাহলে সেটা কমান, ঠিক আছে, তোমার কথা ঠিক, কিন্তু আমি তো ধরলাম যে শুধু ম্যাগনিটিউডটা চাইছি, একটু ওই কাছাকাছি যাও, সাইনের ব্যাপারটাই আছে এখানে। ভেক্টরের একটা কনসেপ্ট মনে করার চেষ্টা করো, তাহলে পারবে উত্তর দিতে। আচ্ছা, আমি যদি বলি যে ধরো আমি এখানে আছি, তাহলে আর এটা তো অরিজিন, তো তাহলে আর আর এর ডাইরেকশন কোন দিকে, আর ডাইরেকশন কোন দিকে, কোন দিকে কোন দিকে কোন দিকে, পজিটিভ না নেগেটিভ আর ডাইরেকশন? এখান থেকে এইদিকে তো, আর ডাইরেকশন তো এইদিকে, আর আরটা পজিটিভ। কিন্তু এখানে এই পয়েন্টে জি কোন দিকে, সেন্টার দিকে না, তা ভ্যালু কি উল্টো তো। কিন্তু এখানে এটা গ্রাফ যদি আমি বলি তাহলে আর এর ভ্যালু পজিটিভ, জি এর ভ্যালু পজিটিভ, বুঝাচ্ছে না? কিন্তু এই গ্রাফের কথা যদি বলি আর এর ভ্যালু পজিটিভ আর জি এর ভ্যালু কি নেগেটিভ, তাহলে কোনটা বেশি অ্যাকুরেট হবে, নিচেরটা। তো যদি অপশনে দুটো থাকে তখন তোমাকে নিচেরটা করতে হবে, আর যদি অপশনে দেখা গেলো যেটা আছে দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, তাহলে আমাদের করতেই হবে। বুঝেছো? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? একটু এটা বেশি অ্যাকুরেট ওটার থেকে।